মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। পরিবেশের কমবে ক্ষতি, মেট্রো রেলে বাড়বে গতি, যানজট পেছনে ফেলে এগিয়ে যাব মেট্রো রেলে। রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রো রেলের ডিপোতে দেশের প্রথম দূর নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রো ট্রেনের প্রথম গন্তব্যস্থল এই সুবিশাল ওয়ার্কশপে মেট্রো ট্রেনের সামনে নির্মিত এই মঞ্চ থেকে এই মুহূর্তে যারা টিভিতে বা অনলাইনে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা দেশের বিভিন্ন প্রান্তে বৈচিত্র্যময় এই দেশকে জানতে এবং জানাতে যখন যেখানে ইত্যাদি ধারণ করেছি, দর্শক ছিল কানায় কানায় পূর্ণ, কিন্তু আজ দর্শক শূন্য। করোনার কারণে বিবেকের বারণে স্বাস্থ্যবিধি মেনে দর্শক না এনে এই স্থানে আমরা ধারণ করেছি আমাদের এবারের ইত্যাদি। আর সামনে এই দর্শক শূন্য চেয়ারগুলো খালি থাকলেও অন্তর জুড়ে রয়েছে আমাদের ইত্যাদির চিরচেনা সেই দর্শকের তালি। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি উত্তরার এই গুরুত্বপূর্ণ স্থানে মেট্রো রেলের লাইন 6-এর ডিপোতে। ক্রমবর্ধমান জনসংখ্যার স্রোতে ঢাকার পথে যানজটে চলার গতি অতি অসহনীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই দূর নিয়ন্ত্রিত দ্রুতগামী অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে এই মেট্রো ট্রেন একটি সময়োপযোগী এবং দূরদর্শী পরিবহন ব্যবস্থা, যা ঢাকা মহানগরী এবং এর পার্শ্ববর্তী এলাকার যানজট নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখবে। শুরুতেই এই মেট্রো রেল সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন বিশ্বজুড়ে সমাদৃত উন্নত ও আধুনিক পরিবহন ব্যবস্থা, যার ফলে জনবহুল শহরের মানুষ এর সুফল ভোগ করছে। যোগাযোগ ও উন্নয়নের কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী মানুষ, যানজট ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সরকার 2012 সালের 18 ডিসেম্বর মেট্রো রেল করার পরিকল্পনা গ্রহণ করে। যোগাযোগ গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার পথ এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার উড়াল রেলপথের নির্মাণ কাজ শুরু করেন, যা লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। মণ্ডলী, কথা বলছি তুরাগ নদীতে চলমান একটি বার্জ থেকে। এই মুহূর্তটিকে বলা যায় একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমার পেছনে দেখতে পাচ্ছেন সুদৃশ্য দুটি কোচ। শুধু এই দুটি নয়, পেছনে রয়েছে আরো 4টি কোচ। 6টি কোচ মিলেই হবে একটি ট্রেন সেট। এই কোচগুলো তৈরি করেছে জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি এবং সেখান থেকে এসপিএম ব্যাংকক নামক একটি জাহাজে করে জাপানের কোবে বন্দর থেকে প্রায় দীর্ঘ 17 থেকে 18 দিন যাত্রা করে বিভিন্ন আন্তর্জাতিক বন্দর হয়ে বাংলাদেশের মোংলা বন্দরে এসে পৌঁছেছে এবং সেই মোংলা বন্দর থেকে সেদিনই সেগুলোকে স্থানান্তর করা হয়েছে এ ধরনের বার্জে। এবং সেই বার্জগুলো আবার 300 কিলোমিটার নৌরুট হয়ে এই তুরাগ নদী দিয়ে যাত্রা শেষ করবে উত্তরাতে নবনির্মিত জেটিতে। আমরা এবারে কথা বলবো প্রকল্প ব্যবস্থাপক জনাব এবিএম আরিফুর রহমানের সঙ্গে, যিনি এই কোচ, মেট্রো রেল এবং এর আনুষঙ্গিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামতের সঙ্গে জড়িত রয়েছেন। এই যে একটি বড় দায়িত্ব পালন করছেন আপনি, যাত্রার সঙ্গী হচ্ছেন আপনি কোচের, ট্রেনের, এতে আপনার অনুভূতি কেমন? বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেনের প্রথম বাস্তবায়নাধীন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং এই যে আমার অভিজ্ঞতা হচ্ছে, এটি আমার কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আমি এটাকে নিজেকে খুব গৌরবান্বিত মনে করি যে বাংলাদেশের ইতিহাসের প্রথম মেট্রো ট্রেনের সঙ্গে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, ঢাকার দিয়াবাড়ি অঞ্চলে প্রায় 24 হেক্টর জায়গা নিয়ে মেট্রো রেল লাইন 6-এর এই ডিপো অবস্থিত। আর এই ডিপোতেই মেট্রো রেলের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে 52টি স্থাপনা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কোচ আনলোডিং এরিয়াতে। বিদেশ থেকে আসার পর এখানেই প্রথম কোচগুলোকে আনলোড করা হয়। কোচগুলো জেটিতে আসার পর প্রতিটি কোচ বিশেষ ক্রেনের সাহায্যে বাস থেকে স্থানান্তর করা হয় রোড ট্র্যাকে, সেখান থেকে রেল ট্র্যাকে, তারপর ডিপোর ভেতরে ওয়ার্কশপে এগুলোকে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, গত 21 এপ্রিল প্রথম ট্রেন সেট এবং 1 জুন দ্বিতীয় ট্রেন সেট এসে পৌঁছেছে এই ওয়ার্কশপে এবং গত 11 মে প্রথমবারের মতো রেল ট্র্যাকে ওঠে আমাদের লাল সবুজের মেট্রো ট্রেন পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখানো হয়।
দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো লাইন 6 ডিপোর প্রকল্প ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। আমরা জানি যে এখানে 52টি স্থাপনা রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য স্থাপনা কি কি? উল্লেখযোগ্য স্থাপনা হল অপারেশন কন্ট্রোল সেন্টার, যেখান থেকে পুরো মেট্রো রেল অপারেশন করা হবে। আচ্ছা, সেটা কি? সেটা হলো এই মাঝখানে বিল্ডিংটা। চালক যদিও থাকবে, সে হলো ইমার্জেন্সি, ইন কেস অফ ইমার্জেন্সি সে কন্ট্রোল করবে, আদারওয়াইজ পুরো অপারেশনটা এখান থেকে করা হবে। দেন আমাদের অত্যাধুনিক ট্রেনিং সেন্টার আছে, মেট্রো রেল যারা অপারেশন করবে, পরিচালনা করবে, তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। তার মানে এই 52টি স্থাপনারই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে। আচ্ছা, এই 24 হেক্টর জায়গার মধ্যে প্রায় 19 কিলোমিটার রেল লাইন করা হয়েছে, যেগুলো করা হয়েছে পাথর দিয়ে আর কি, আমাদের আন্তঃজেলা রেল লাইনের মতো। এর কাজটা কি? 19 কিলোমিটার রেল লাইনের মধ্যে আমাদের 1 কিলোমিটার হলো টেস্ট ট্র্যাক, যেখানে মেট্রো রেল প্রথমে আসার পর ট্রায়াল রান দেওয়া হবে, যেটা আমরা দেখলাম। যেটা আমরা দেখলেন। আর বাকি 18 কিলোমিটার হলো মেইনলি স্টেবলিং শেড এবং ওয়ার্কশপে ট্রেনটা যাওয়ার জন্য এবং O2 ট্রেন ওয়াশ প্লান্ট দিয়ে ট্রেনটা ওয়াশ করার জন্য যে রেল লাইন দরকার, সেই রেল লাইনগুলি এখানে স্থাপন করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, 40,000 বর্গফুটের স্টিলের কাঠামোতে তৈরি বিশাল এই শেডটির নাম হচ্ছে স্ট্যাবলিং শেড, কিংবা বলা যায় মেট্রো ট্রেনের বিশ্রামাগার। সারাদিনের চলাচল শেষে রাতে ট্রেনগুলো এখানে অবস্থান করবে। এখানে 20টি রেল পথ বা রেল লাইন রয়েছে, এক একটি রেল লাইনে 2টো করে ট্রেন সেট থাকতে পারবে। আর এটি হচ্ছে মেট্রো রেলের রিসিভিং সাবস্টেশন। একই ধরনের আরও একটি সাবস্টেশন রয়েছে মতিঝিল প্রান্তে। আর এই দুটো সাবস্টেশন থেকেই মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ডিপোর উত্তর পশ্চিম প্রান্তে 38,000 বর্গফুট জুড়ে মেট্রো ট্রেনের জন্য নির্মিত হয়েছে এই বিশাল ওয়ার্কশপ। এখানে 11টি রেল লাইন রয়েছে। এই ওয়ার্কশপে ট্রেনের বিভিন্ন অংশ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে সূক্ষ্মভাবে মেরামত করার ব্যবস্থা থাকবে। জাপান থেকে আসার পর ট্রেনগুলোর প্রথম গন্তব্যস্থল হচ্ছে এই ওয়ার্কশপ। দর্শক মন্ডলী, ডিপো থেকে এই পথ দিয়েই উড়াল পথে উঠবে মেট্রো রেল, ছুটবে উত্তরা থেকে মতিঝিল, পরবর্তীতে কমলাপুর পর্যন্ত। পরিবেশ বান্ধব দ্রুতগতির এই সেবা আমাদের পথের ক্লান্তি ভুলিয়ে অনাবিল প্রশান্তিতে নিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। মেট্রো রেলের জ্যোতিতে পরিবেশের উন্নতি হয়ে চলার গতি বাড়লেও সামাজিক পরিবেশ দূষণের কারণে পারিবারিক পরিবেশও ক্ষতির সম্মুখীন হচ্ছে, ফলে নানান ক্ষেত্রে দুর্গতিও বাড়ছে। কথায় বলে বিয়ে 100 কথা নিয়ে, আর সেজন্যেই বিয়ের জন্যে পাত্রী যাচাই করে বাছাই করা হয়। আর এই রেওয়াজটা বেশ পুরনো, যেমন এই দৃশ্য। তোমার নাম কি মা? তাহমিনা বেগম। তোমার ঘুমটাটা একটু খোলো তো। ও শরম পায়, আমি খুলে দিই। বাবা বাবা, কি মিষ্টি চেহারা। এবার একটু হাঁটো তো মা। তোমার চুলগুলো দেখি, বাহ কি সুন্দর আর লম্বা। আমি সবসময় তেল দিয়ে দেই, যত্ন করি। মা তুমি রান্না করতে পারো? এবার একটু হাসো তো মা। বাবা বাবা, কি মিষ্টি হাসি। এবার একটু না, আর দরকার নেই। চাওয়ার সঙ্গে পাওয়া মিলাতে গিয়ে এই দেখা দেখি কতক্ষণ চলবে তা বলা কঠিন। আবার এ যুগে এসে এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে উভয় পক্ষেরই আচরণের সঙ্গে পাল্টেছে প্রশ্নেরও ধরন। যেমন, তোমার নাম কি? থাপড়া। মেয়েদের নাম থাপড়া হয় কি করে? চোপড়া থেকে থাপড়া। মানে? ওই যে প্রিয়াঙ্কা চোপড়া, সেখান থেকে আচমকা থাপড়া। আচ্ছা, তোমার কোন ধরনের খাবার বেশি পছন্দ? মানে বার্গার, পিৎজা? এক এক সময় এক একটা, যখন যেটা খেতে ইচ্ছে করে অনলাইনে অর্ডার করে চলে আসে। টেলিভিশনে কোন আপার রেসিপি তোমার খুব পছন্দ বলো তো দেখি? ডোরা আপা। হ্যাঁ, কি করে মিলে গেল, আমারও খুব পছন্দ। এবার বলো, অনলাইনে তোমার কোন ফ্যাশন ডিজাইনার কাপড় ভালো লাগে? চৈতি আপা ডিজাইন আমার খুব ভালো লাগে। আসলে আমরা সবাই চৈতাপুর ডিজাইন করি। কোন ধরনের জুয়েলারি তোমার ভালো লাগে? ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের জুয়েলারি তার উপর। তোমার ফেসবুক আছে? খালি ফেসবুক না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব আছে আমার। ফলোয়ার কত? মানে লাইক শেয়ার কেমন পাও? অনেক, এটা করেই তো আমার সময় পার হয়ে যায়। নাচ গান অভিনয় জানো? কেন, আপনি আমার টিকটক দেখেননি? ওখানেই তো আমি অভিনয় করি, মানুষের সাথে ঠোঁট মিলাই, নাচি। আমার মনে হয় আমি তোমাকে দেখেছি, আমি তো রেগুলার টিকটক করি। তুমি আমার নাচটা দেখো নাই? তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে। থামো তুমি। তুমি মেকআপ করেছো কোথায়? ওর নিজস্ব বিউটিশিয়ান আছে। এই মেকআপ কতক্ষণ লাস্টিং করবে? থাকবে আরো কিছুক্ষণ। তাহলে একটু মেকআপটা তুলে আসতে বলুন, আসল চেহারাটা দেখি। এখন মেকআপের ঠেলায় আসল চেহারাটাই বোঝা যায় না। মেকআপটা ধুয়ে আসতে বলুন। মেকআপ তুলবে কেন? শোনেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত আপনার মেয়ের নিজের বলে কিছুই পেলাম না। রান্না বান্না তো জানেই না, খায় অনলাইনে, গান গায়, অভিনয় করে, সেটাও নকল, অন্যেরটাই ঠোঁট মেলায়, আর মেকআপ দিয়ে নিজের আসল চেহারাটা পর্যন্ত নকল বানিয়ে ফেলেছে।
আসলে তোমার নামকরণে সার্থকতা আছে। আচমকা থাপড়া। তবে আজকাল প্রযুক্তির কল্যাণে বা অকল্যাণে প্রায় সবখানে পাত্র পাত্রী নিজেরাই হয়ে যায় নতুন জীবনের যাত্রী। তারপরে চলে সংসার। এই সংসার জীবনের সুখের জন্য প্রযুক্তির অন্তর্ভুক্তিতে মুক্তির পথ খোঁজেন অনেকেই। আর সেজন্যেই প্রকৌশলী না হয়েও কৌশলী স্বামী কিছু যন্ত্রপাতি কিনে দিয়েছেন স্ত্রীকে। কিন্তু কারণটা কি চলুন দেখি। দোস্ত এখন আবার উঠতে হবে, অনেকক্ষণ গল্প হলো, আরেকদিন আসবো। আরে না না, তুই না খেয়ে যেতে পারবি না, প্রশ্নই আসে না। দোস্ত আমি অনলাইনের খাবার খেতে পারি না, খাইলে তো তোর মতো অবস্থা হইতো। আরে তোরে কে বলছে আমি অনলাইন অর্ডার দিব? তোর কথা শুনে তোর ভাবি রান্না করতে বসে গেছে তোর জন্য স্পেশাল রেসিপি। ভাবি করছে রান্না? আরে সারা জীবন তো ভাবির বিরুদ্ধে তোর একটাই কমপ্লেন ছিল, সে রান্না করে না। অনলাইনে খাবার অর্ডার দিয়ে অথবা বুয়ার হাতে রান্না খেতে হয়। সেদিন আর নাই রে, দাঁড়া তোকে দেখাচ্ছি। সোমা, সোমা। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সে তো ভালোই আছে, তুমি রান্না করছো শুনে খুব অবাক হয়েছে। ভাবি তাহলে এখন রান্না পারেন? খালি পারি না, আমি এখন রান্না শেখাই। দাঁড়ান ভাই, আমি খাবারটা রেডি করে আসছি, খেতে খেতে গল্প করব। ক্যামেরা এখন বন্ধ করিনি, এখনো চলছে। বাই। হ্যাঁ, রান্না শেখাই, ক্যামেরা চলছে, কিছুই তো বুঝতে পারছি না। সে আরেক গল্প। এখন তো ঘরে ঘরে সব ইউটিউব সেলিব্রিটি, হয় কাপড় বিক্রেতা নইলে রেসিপি আপা। সেজন্য আমিও তোর ভাবিকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিলাম, সাথে কিছু ভিডিও করার যন্ত্রপাতি, আর চ্যানেলের নাম দিলাম সোমাস তাজা খানা রেসিপি চ্যানেল। ও এখন এসব নিয়ে ব্যস্ত থাকে আর আমিও বেশ শান্তিতে থাকি। বলিস কি? হ্যাঁ, ভালো বুদ্ধি তো। আমি চিন্তা করতেছি আমার বউকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব। প্রযুক্তি ব্যবহারের যুক্তির মধ্যে কোনো অত্যুক্তি নেই, কিন্তু ব্যবহারের মাত্রা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। প্রযুক্তির মুক্তির এই যুগে মেট্রো রেলের অন্তর্ভুক্তিকে বলা যায় যুগের বিচারে যুগোপযোগী এবং সময়োপযোগী। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, হয়েছে স্বপ্ন জয়। শীঘ্রই এই মেট্রো ট্রেন ছুটে চলবে উত্তরা থেকে মতিঝিল। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে দুটি মেট্রো ট্রেন সেট দাঁড়িয়ে আছে ওয়ার্কশপে। 6টি করে মোট 12টি কোচ নিয়ে চলছে এই ওয়ার্কশপে তার পরীক্ষা কার্যক্রম। লাইন 6 প্রকল্পের অধীনে চুক্তি অনুযায়ী প্রথমেই আসবে 24 সেট ট্রেন, যার কোচ সংখ্যা হবে 144টি। এমনি অত্যাধুনিক মানসম্পন্ন মেট্রো ট্রেন নিয়ে বাংলাদেশের রেলপথে নতুন যুগের সূচনা হবে। এই ট্রেনগুলোর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, অর্থাৎ প্রায় 400 ফিট, এবং এতে যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2308 জন। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন সেটের প্রতিটি কোচই ইস্পাত অর্থাৎ স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি। আর আমাদের মেট্রো ট্রেনের রং নির্ধারণ করা হয়েছে আমাদের পতাকার রঙে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ট্রেনেরই সামনে লাল সবুজ রং রয়েছে। এই ট্রেনগুলোর ডিজাইন স্পিড ঘন্টায় 110 কিলোমিটার হলেও এগুলোর অপারেটিং স্পিড অর্থাৎ চলবে 100 কিলোমিটার বেগে। চলুন এবার আমরা একটু কোচের ভেতরে যাই। দর্শক মণ্ডলী, আমি এখন আমাদের সেই স্বপ্নের মেট্রো ট্রেনের দুটো কোচের মাঝখানে দাঁড়িয়ে আছি। একটু সরলেই ট্রেনের পুরোটাই দৃশ্যমান হবে। এখানে রয়েছে 6টি কোচ। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে সুবিন্যস্ত আসন ব্যবস্থা রয়েছে। প্রতিটি ট্রেনেরই প্রথম এবং শেষের কোচটি থাকবে ইঞ্জিন সহ, যাকে বলা হয় ট্রেইলার কোচ বা ড্রাইভার ক্যাব। ড্রাইভার কোচের সামনে রয়েছে নিয়ন্ত্রণ প্যানেল বা কন্ট্রোল ইউনিট। এখান থেকে পুরো ট্রেনই দৃশ্যমান হয়। আর প্যানেলের পাশেই রয়েছে একটি বহির্গমন দরজা, যে কোনো সংকটকালীন মুহূর্তে এটি ব্যবহার করা যাবে। এই ট্রেনের আসনগুলো তৈরি হয়েছে বিশেষ এক ধরনের প্লাস্টিক পদার্থ দিয়ে, যা ছেঁড়া কিংবা কাটা সম্ভব নয়। দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য রয়েছে এ ধরনের ঝুলন্ত হাতল, রয়েছে গ্র্যাব পোল এবং এ ধরনের স্টিলের হাতল। কথা বলছি ড্রাইভার কোচ থেকে। এই কোচের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 374 জন, আর এর মধ্যে বসার আসন রয়েছে 45 জনের। আর আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটর কোচ, আর এই কোচে যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে 390 জন এবং বসার আসন রয়েছে 54টি। বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিটি কোচেরই দুপাশেই রয়েছে 4টি করে মোট 8টি স্বয়ংক্রিয় দরজা। দরজার উপরেই রয়েছে দুটি ডিসপ্লে ইউনিট। একটিতে থাকবে যাত্রা সংক্রান্ত রুট ম্যাপ, আর অন্যটি বিভিন্ন তথ্য ও বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহার হবে। পুরো ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রতিটি কোচেই রয়েছে 4টি করে সিসি ক্যামেরা। আর এখানটায় রয়েছে ইমার্জেন্সি কল বাটন অর্থাৎ আপৎকালীন কথা বলার বোতাম, এবং রয়েছে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। দর্শক মণ্ডলী, যানজট থেকে মুক্তি, সময় সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মেট্রো ট্রেন একটি সময়োপযোগী ও দূরদর্শী পরিবহন ব্যবস্থা। যানজট পেছনে ফেলে এগিয়ে যাব মেট্রো রেলে। শুধু যানজটই নয়, এছাড়াও অনেক জটিল জট আছে যা থেকে মুক্তির উপায় আমাদের জানা নেই। তাই অজানা এসব প্রশ্নের উত্তর জেনে প্রশ্নমুক্ত হতেই প্রযুক্তির মুখোমুখি হলেন এক ব্যক্তি। চলুন দেখি মুক্তির কি সমাধান দেয় প্রযুক্তি। এই কখন থেকে এতগুলো প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর পাইলাম না। আচ্ছা, তুই যে আমার এত প্রশ্ন তো জিজ্ঞাসা, আমি নিজে তো অনেক প্রশ্ন তো জানি না,
মাঝে মধ্যে অনেক প্রশ্ন উত্তর আমি নিজেও তো খুঁজি। আচ্ছা গুগল ভাইরে জিগাই, সে তো সব জানতা। এটা আবার কারা? আরে গুগল। ও আচ্ছা। আচ্ছা গুগল ভাই, আপনি কি বলতে পারবেন আমাদের দেশের যানজট থেকে আমরা কবে মুক্তি পাবো? এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নাই, তবে এটুকু বলতে পারি মেট্রো রেল আপনাদের যানজট অনেক কমিয়ে দেবে। আচ্ছা গুগল ভাই, এই যে আমাদের দেশে প্রত্যেক বছর জলাবদ্ধতা আমরা ভাসতে থাকি, আমাদের দেশে মেয়র আসে মেয়র যায়, জলাবদ্ধতা যায় না, আপনি কি বলতে পারবেন আমরা এটার থেকে কবে মুক্তি পাবো? এই জলাবদ্ধতা কবে শেষ হবে সেই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নাই। মানে একটা অনুমান করে একটা ধারণা দিতে পারবেন না? এইটা অনুমান করাও আমার পক্ষে সম্ভব না। দেখছিস নি, গুগল ভাই তো অনুমানও করতে পারে না, তা আমি কেমনে পারবো? ভাইয়া আচ্ছা আপনি তো জানেন সারা বিশ্বে এখন করোনা চলতেছে, সারা বিশ্বের মানুষ লকডাউনটা মানিয়ে চলতেছে, তো আমাদের দেশের মানুষ কিলে লকডাউনটা মানতেছে না? এখানে লকডাউনের চরিত্র বোঝা কঠিন, তাছাড়া তোমাদের যেইটা করতে নিষেধ করা হয় তোমরা সেইটা বেশি বেশি করো, করতে পছন্দ করো। তো সোশ্যাল ডিসটেন্সও তো মানেন না, এটা না মানার কারণটা কি? অর্থগত পার্থক্য আছে। তোমাদের ওইখানে সোশ্যাল ডিসটেন্স মানে সোশ্যাল ক্লোজ, কে কার কত কাছে আসতে পারে তার চলে প্রতিযোগিতা। দেখো না গত রোজার ঈদের সময় ফেরির কি অবস্থা হয়েছে, তোমরা একজন একজনের এত ক্লোজ হয়েছে যে পদদলিত এই মানুষ পর্যন্ত মরে গেছে। আর তোমাদের কখনো সোশ্যাল ডিসটেন্স কখনো ফিজিক্যাল ডিসটেন্স কোনটা বলবে আগে ঠিক করে নাও, নাহলে তো মানুষ বিভ্রান্ত হয়। আমি নিজেও তো বিভ্রান্ত হয়ে গেছি, এমন আজব আজব প্রশ্ন করতেছো উত্তর খুঁজে পাইতেছি না। এবার বুঝছি সব জানতা গুগল ভাইও সব প্রশ্ন উত্তর জানে না, তা আমি এগুলো জানুম কত? দর্শক মণ্ডলী, শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য না, আমন্ত্রিত নয়, নির্বাচিত দর্শকদের জন্য পর্ব। এই বৈশ্বিক দুর্যোগ করোনার কারণে আজকে আমরা কোনো দর্শককে আমন্ত্রণ জানাইনি। এই পর্বের জন্য ভিন্ন প্রক্রিয়ায় নির্বাচন করেছি আজকের দর্শক। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মীদের মধ্য থেকে লটারির মাধ্যমে 4 জন দর্শক নির্বাচন করেছি। আজকে আমার সঙ্গে এই পর্বে সহযোগিতা করবেন বরাবরের মতোই এখানটা রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন। নির্বাচিত দর্শকদের জন্য আমাদের প্রশ্ন ছিল 4টি। প্রথম প্রশ্ন ছিল দৃষ্টিনন্দন এবং স্থাপত্য শিল্পের এক অনবদ্য নিদর্শন আমাদের জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ কবে সমাপ্ত হয়। দ্বিতীয় প্রশ্নটি ছিল মেট্রো ট্রেনের কোচ তৈরির কাজ করেছে কোন কোম্পানি এবং তারা কত সালে এই ট্রেন তৈরির কাজ শুরু করেছে। তৃতীয় প্রশ্ন ছিল বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলপথ কোনটি, কত সালে এখানে রেল চলাচল শুরু হয়। এবং সবশেষ প্রশ্ন ছিল দৈর্ঘ্যে পৃথিবীর সবচেয়ে ছোট মেট্রো রেল কোনটি। এই প্রশ্নগুলোর সঠিক উত্তরদাতাদের মাঝখান থেকে লটারি করে আমরা 4 জন দর্শক নির্বাচন করেছি, আমাদের প্রয়োজন মতো 2 জন নারী এবং 2 জন পুরুষ। এবারে আমরা তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা আগেই বলেছি এই তালি আমাদের অন্তরের তালি, প্রতিটি তালি আমাদের সকলের সচেতনতায় একদিন আমরা এই করোনাকে জয় করব। আবারও ইত্যাদির শূন্য চেয়ারগুলো দর্শকে দর্শকে ভরে উঠবে, করতালি আর হর্ষধ্বনিতে মুখর হয়ে উঠবে অনুষ্ঠান স্থল। 4 জন নির্বাচিত দর্শক মঞ্চে এসে গেছেন, শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আপনার নাম? আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। কি করেন আপনি? আমি বর্তমানে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। আমার নাম আনিকা সায়মা, আমি সিভিল ইঞ্জিনিয়ার, মেট্রো রেল লাইন 6 কন্ট্রাক্টর 5 থেকে। আপনার নাম? আমি ফারহানা জেসমিন। আপনি কি করছেন? আমি সহকারী প্রকৌশলী সিভিল হিসেবে কর্মরত আছি। আমি রকি দাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল অ্যান্ড স্ট্রাকচার, ডিএমটিসিএল আছে। অর্থাৎ আমরা জানলাম এই 4 জনই মেট্রো রেলের সঙ্গে জড়িত, অর্থাৎ ডিএমটিসিএল। এবার আমরা শুরু করব আপনাদের নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব। তবে শুরু করার আগে আমরা আরও 2 জন অতিথিকে এখানে আমন্ত্রণ জানাতে চাই, তারা হচ্ছেন মেট্রো রেলের 2 জন কর্মকর্তা। আসুন আপনারা, আপনাদের পরিচয়টা একটু বলুন। আমার নাম ABM আরিফুর রহমান, আমি মেট্রো রেল লাইন 6-এ প্রকল্প ব্যবস্থাপক। আপনি? আমি মাহফুজুর রহমান, আমি উপপ্রকল্প ব্যবস্থাপক। অনেক ধন্যবাদ আপনাদের। এই মেট্রো ট্রেন নিয়ে আমরা 2টি ছোট্ট নাটিকা তৈরি করেছি, যেখানে রয়েছে 4টি চরিত্র। মেট্রো ট্রেন আসার কারণে আমাদের রাজধানীর পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, আর এই কারণে যানবাহনের জট সম্পর্কিত এতদিনের চেনা বিষয়গুলো খুব দ্রুত অচেনা হয়ে যাবে, যা কখনো কখনো স্বামী স্ত্রীর অসতর্ক তর্ক বিতর্কের কারণ হয়ে যেতে পারে। তেমনি 2 দম্পতির চরিত্রে আপনাদের অভিনয় করতে হবে। আপনারা 2 জন হচ্ছেন প্রথম দম্পতি আর আপনারা 2 জন হচ্ছেন দ্বিতীয় দম্পতি। আপনাদের ডাকার কারণ হচ্ছে এরা যে অভিনয় করবে তার বিচারের ভার দেবো আপনাদের উপরে, এবং আপনাদের কাজ হচ্ছে এদের অভিনয়টি পর্যবেক্ষণ করবেন। ভালো কে করেছে সে রায় কিন্তু দিতে হবে আপনাদেরকে। ইতিমধ্যে আপনাদের হাতে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে, প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। সময় শেষ, এবারে অভিনয়ের পালা। দেখা যাক লটারিতে জিতেছেন যারা কেমন অভিনয় করেন তারা। আসুন প্রথম দম্পতি। এই কি হলো, এত দেরি হলো যে? এখন তো রাস্তাঘাটে যানজট কিছু নেই, এত দেরি হলো কেন? কি হয়েছিল, কোথায় গেছিলা? দেখো
তুমি কিন্তু সবসময় আমার নানা রকম অপবাদ দিছো। অফিস 5টায় ছুটি হলেও রাত্রি 8টা-9টায় বাসায় কেন আসি, কোথায় আড্ডা দেই, কার সাথে ঘুরি, আমি কতবার বলছি এসব জ্যামের কারণে হচ্ছে, কিন্তু তুমি কোনো বিশ্বাস করনি। কিন্তু আজ এই মেট্রো রেল আইসাই প্রমাণ করে দিল আমি এতদিন জ্যামের কারণেই আটকে থাকতাম। ওইটাই তো আমার প্রশ্ন, যে মেট্রো রেল তোমার টাইম টেবিল ঠিক করে দিছে সে মেট্রো রেলে দেরি হলো কেন? সেই কারণটাই তো জানতে চাই। ওই কারণটাও মেট্রো রেল। মেট্রো রেল তোমারে দেরি করাইছে? হ্যাঁ, দোষটা মেট্রো রেলের না, দোষটা আমার। তুমি আবার মেট্রো রেলে কি করলা? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিলা? হ্যাঁ, সারাদিন অফিসে কাম করে ক্লান্ত হয়ে পড়ছিলাম, এরপর ট্রেনে উঠে কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। ট্রেনের এত শব্দে মানুষের ঘুমও আসে? ওইটাই তো কথা, এই ট্রেনে কোনো শব্দ নাই, কোনো ধুলাবালি নাই, গাড়ি ঘোড়ার হর্নের আওয়াজ কানে আসে না, পুরো ট্রেনই এয়ার কন্ডিশন, ঘুম আসাটাই স্বাভাবিক। এখন পরিষ্কার হইছো? হ্যাঁ, পানির মতো পরিষ্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আসুন আপনারা দুজন। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। কি হইল? তুমি এখন স্টেশনে বসে বসে এই গান শুরু করছো কেন? এখন জানো না ট্রেনের জন্য আর অপেক্ষা করণ লাগে না? এখন স্টেশনের রেলগাড়িটা ঘড়ির কাঁটা মাইপাই চলে। আমি জানি টাইম মাইপাই 2-3 মিনিট পর পর আসে এই ট্রেন। তাইলে আর প্ল্যাটফর্মে বৈশা ভাবনের দরকার নাই, ভাবনের আগেই দেখবা তোমার ট্রেন আইসা হাজির। দেখো, কদিন আগে তুমি তো কত কথা কইতা, রাস্তা কাটা, রাস্তায় পানি জমা থাকে, রাস্তা অর্ধেক হয়ে গেছে, আর মানুষের ভোগান্তির নামই নাকি মেট্রো রেল। আর এখন আর ভোগান্তির নাম না, এখন হচ্ছে মানুষের শান্তির নাম মেট্রো রেল। আমার যে কি খুশি লাগতেছে, কবে যে চড়ুম। এই খুশিতে একটা পান খাই। দেখো, মেট্রো রেলে ওঠার সময় কোনো সময় যেন তোমার মুখে আমি পান না দেখি। ক্যাব পান খেলে অসুবিধা কি? অসুবিধা আছে, মেট্রো রেলে উঠা না জানি কখন তুমি টুক করে পানির পিঠ ফেলবা আর পিঠে চুন লাগাইয়া দিবা, তা হবে না। বুঝছি, এই মেট্রো ট্রেনের লাগে আমার শখের পান খাওয়াটাই ছেড়ে দেওয়া লাগবে। অনেক অনেক সুন্দর করেছেন আপনারা, যে যার মতো তাৎক্ষণিকভাবে ভালো করার চেষ্টা করেছেন। এবারে ফলাফলের পালা। আমরা বিচারকদের কাছে জানতে চাইলাম এই 4 জনের মধ্যে কার অভিনয় আপনাদের সবচেয়ে ভালো লেগেছে? তাৎক্ষণিক যে চিন্তা ভাবনা এবং দুজনের মতে আনিকা সাইমা সবচেয়ে বেশি ভালো করেছেন। অনেক ধন্যবাদ আনিকা সাইমা। তাহলে আজকে আমাদের এই দর্শক পর্বে কম্পিউটার বিজয়ী হচ্ছেন আনিকা সাইমা, অনেক অনেক অভিনন্দন। আর আপনারা যারা পাননি তাদেরও নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। আর এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। দর্শক মণ্ডলী, আমরা বলি স্বাস্থ্যই সকল সুখের মূল, তবে এই সুখ থেকে অসুখের কারণ রোগের যোগ বিয়োগ, অর্থাৎ যুগে যুগে কিছু রোগ বিয়োগ হলেও নতুন কিছু রোগ হয়েছে যোগ, যাতে বাড়ছে দুর্ভোগ। প্রযুক্তির এই উন্নয়নের যুগে শিশুদের মধ্যে প্রযুক্তির সঙ্গে যুক্তিহীন কিছু অদ্ভুত রোগ যুক্ত হয়েছে, যা থেকে মুক্ত করার জন্যে সন্তানকে নিয়ে এক অভিভাবক ডাক্তারের কাছে গেলেন। দেখা যাক সেখানে তিনি কি সমাধান পেলেন। কি ব্যাপার রমন সাহেব, আপনার কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা পোলা। আপনি শিশু বিশেষজ্ঞ, তারপরে একই মহল্লায় থাকি, সেই জন্য পোলারে লয়ে এসছি আপনার কাছে। কি হয়েছে বাবা, তোমার কি অসুবিধা? কি হয়েছে, চুপ রয়েছো কেন বাবা? সমস্যা তো এইটাই, কিছু জিগাইলে এমন ভান করে মনে হয় দার্শনিক, কোনো থিসিস করতেছে, কথাও কইছে দেরিতে, আর এখন যে কি কয় বুঝি না, মাঝে মাঝে কোনো কথাই কয় না, মুখ দিয়ে কেমন জানি আওয়াজ করে। ও, সারাদিন কি করে, কার সাথে থাকে? সারাদিন কিছুই করে না, টিভি দেখে নইলে মোবাইল দেখে, থাকে বুয়ার লগে। ঠিক মতো খাওয়া দাওয়া করে? ওর মায়ে এক এক সময় এক এক রকম কার্টুন ছেড়ে দেয়, তখন কার্টুন দেখে আর খায়। বুঝে ফেলেছে, পোলার এই অবস্থার জন্য আপনারাও কিছুটা দায়ী, আর বেশিরভাগ দায়ী হলো মোবাইল ফোন। ফোনের লগে ওর কথা বলার সম্পর্কটা কি? এই যে আমরা বলি মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষা, মায়ের কাছ থেকে কিন্তু প্রথম সন্তান ভাষাটা শিখে। প্রত্যেকটা মাই তার সন্তানের সাথে আদরের সোহাগে নানা কথা বলে, কিন্তু এখন অনেক মায়ে বাচ্চাদের সময় দেয় না, সারাদিন তো ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চার সাথে কথা বলার সময় কই? মুরব্বী কি বলেন? ঠিকই বলছেন ডাক্তার সাহেব। আগের দিনের শিশু মা, খালা, নানি, দাদিকে কলে বড় হইছে। নানি দাদি নানান ধরনের শলক কইছে, গল্প কইছে, তাকে খাওয়াইছে, ঘুম পাড়ানি গান গায়া ঘুম পাড়াইতো, আর মাও তাকে ওই কোলে নিয়ে পিঠ থাপড়ায় থাপড়াইয়া গল্প ছড়া আর গান গায়া তারে ঘুম পাড়াইছে। এখন কি সে অবস্থা আছে? বাচ্চাকে ফেলে রেখে বুয়ার কাছে, বুয়ার কাছ থেকে শিখে বুয়ার আঞ্চলিক ভাষা, কিন্তু সে তো সেই ভাষায় কথা কয় না, কি যে কয় এইটাও বুঝি না। না বুঝার কারণও আছে, ওই যে বলেন না মোবাইলে কার্টুন ছেড়া মাতারে খাওয়ায়, তো এক এক সময় এক এক কার্টুন দেখায়, কখনো বাংলা, কখনো ইংরেজি, কখনো কোরিয়ান, নাইলে চাইনিজ, কখনো টম এন্ড জেরি। তো ভাষা শিখবো কেমনে? ওইসব পাঁচ মিশালি শব্দ ভাষা আর মিউজিক শুনে ও কোনো ভাষাই ঠিক মতো কইতে পারে না, মুখ দিয়ে কি জানি একটা পাঁচ মিশালি শব্দ বাইরে, এটি কেউ বোঝে না।
ওর যে কত বড় ক্ষতি করছেন আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন না। শুনেন, খালি আপনি না, এখন ঘরে ঘরে এই সমস্যা শুরু হয়েছে। এর নাম মোবাইল ভাইরাস। শুধু শিশুরাই নয়, প্রযুক্তির কাছে এখন অনেকেই শিশু বনে যান। প্রযুক্তির এই যুগে নানান হুজুগে, যোগে বা সুযোগে নানান রোগে অনেকেই ভোগে। তেমনই একটি রোগ হচ্ছে সেলফোনে সেলফি রোগ। আচ্ছা কি রে সুমি, এই দেশে গুলো ফেসবুকে তোর নতুন কোনো ছবি নেই? প্রতিবার তো ম্যাচিং করা পোশাকের সাথে নিত্য নতুন ছবি আপলোড করতেই থাকিস, এবার কোনো ছবি দেখছি না কেন? ওয়েট কর, এবারও দেখতে পার, তবে 2 দিন পরে। 2 দিন পরে কেন? এবার তো কোরবানির ঈদ, কিন্তু আমাদের গরুটা না এখনো কেনা হয়নি, তবে কাল পরশুর মধ্যেই কিনে ফেলবো। গরুর সাথে পোশাকের কি সম্পর্ক? বলতে পারি, তবে এক শর্তে, ছবি আপলোড করার আগে তুই কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। প্রমিস? প্রমিস। বল। আমার এবার ম্যাচিং এর রহস্য হচ্ছে গরু। গরু? হ্যাঁ গরু। এবার গরুর রঙের সঙ্গে ম্যাচিং করে আমি আমার সালোয়ার কামিজ, ওড়না, স্যান্ডেল, লিপস্টিক, ভ্যানিটি ব্যাগ সব কিনবো। শুধু তাই নয়, আমি আমার হাজবেন্ডকেও গরুর রঙে রাঙাবো, ওর পাঞ্জাবি, পায়জামা, স্যান্ডেল। আইডিয়াটা ভালোই। আচ্ছা বলতো, ছবিগুলি কি আলাদা আলাদা হবে নাকি গরুর সাথেই হবে? অবশ্যই গরুর সাথে, তা না হলে কিভাবে বুঝবে কার সাথে কার ম্যাচিং? তা তো বটেই। তোর ছবিটা না আমি কল্পনা করতে পারছি। ছবিটা দেখে না মানুষের সেলফি রুচি কোন পর্যায়ে চলে গেছে সেটাও বোঝা যাবে। দেখবি অনেক লাইক আর শেয়ার হবে, অনেক কমেন্টও হবে। ছবিতে গরুর রঙের সাথে ম্যাচিং করা পোশাক দেখে অনেকেই হয়তো লিখবে, কি সুন্দর 3টি গরু। অনেক আজব জিনিসের মতো এটাও হয়তো ভাইরাল হয়ে যাবে। কি? আসলে উচিত অনুচিত সূচিত হয় মানুষের রুচিগত পার্থক্যে। তবে গরুর রঙে রাঙানো এই ম্যাচিং রং না রাইট তা নিয়ে ফাইট না করে বরং আমরা শীতল ব্রেনে একটু ঘুরে আসি মেট্রো ট্রেনের স্টেশনে। দর্শক মণ্ডলী, আমরা জানি আমাদের এই স্বপ্নের মেট্রো রেলের জন্য উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত নির্মিত হচ্ছে 17টি স্টেশন। এই উড়াল রেলপথকে ভায়োডেক্ট বলা হয়। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই পথ বা ভায়োডেক্টের জন্য স্থাপন করা হয়েছে 1086টি পিলার। একটি পিলার থেকে আরেকটি পিলারের সংযোগ করা হয়েছে কংক্রিট নির্মিত স্প্যানের মাধ্যমে, যে স্প্যানগুলো তৈরি হয় এ ধরনের ছোট ছোট সেগমেন্ট দিয়ে এবং সেগুলোকে বিশেষ ধরনের ক্যাবেলের মাধ্যমে সংযুক্ত করেই এই স্প্যান তৈরি করা হয়। আর এই উড়ালপথের জন্য 30 থেকে 45 মিটার পর্যন্ত বিভিন্ন দৈর্ঘ্যের মোট 718টি স্প্যান বসানো হয়েছে, যার জন্য প্রয়োজন হচ্ছে এ ধরনের 7964টি সেগমেন্ট। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তরা সাউথ স্টেশনের পাশেই দুটো রেল ট্র্যাকের মাঝখানে। আমি এবারে কথা বলবো এই উত্তরা থেকে আগারগা পর্যন্ত এই রেলপথ এবং স্টেশনগুলোর সার্বিক দায়িত্বে নিয়োজিত উপপ্রকল্প ব্যবস্থাপক যারা মাহবুবুর রহমানের সঙ্গে। আমরা শুনেছি এখানে যে রেলপথ করা হয়েছে আমাদের আন্তজেলা রেলপথের মতো এখানে লাইনগুলোতে কোনো ফাঁকা স্থান নেই। পুরো 20 কিলোমিটারের অধিক লাইনকেই একটি লাইনে পরিণত করা হয়েছে। কিভাবে করলেন? মেট্রো রেলের যে স্পেশালিটি সেটাই এখানে রয়েছে। এই যে রেলগুলোকে একেবারে ফ্লাশ বার্ড ওয়েল্ডিং জয়েন্ট করে মিলিয়ে দেওয়া হয়েছে। না, আমি তো কোনো জয়েন্ট দেখতে পাচ্ছি না। পুরো জিনিসটাকে এখানে গলিয়ে একেবারে মিলিয়ে অরিজিনাল শেপে নিয়ে আসা হয়েছে, যার কারণে কোনো রকম খটখট সাউন্ড হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ রেলগাড়ির মতো এই মেট্রো ট্রেনে কোনো খটখট আওয়াজ হবে না। আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা স্লিপার দেইনি, এটা প্লিন্থের উপর, এটাকে আমরা বলি প্লিন্থ। এই প্লিন্থের উপর এটাকে এই ফাসেনার দিয়ে আটকানো হয়েছে। আর এই রেলপথে ট্রেন চলাচলের সময় যাতে কোনো শব্দ বাইরে যেতে না পারে সেজন্য কি দেয়ালটা করা হয়েছে? আমরা এখানে প্যারাপেট ওয়াল বলছি, এটাতে শব্দ যাতে বাইরে যাবে না এবং এটা একটা প্রোটেক্টিভ ওয়াল হিসেবেও কাজ করবে। অনেক ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি সেই মেট্রো রেলেরই একটি স্টেশনে, উত্তরা সাউথ স্টেশন। কথা বলছি এই স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। এই পুরো স্টেশনটার আয়তন হচ্ছে 4410 বর্গ মিটার, অর্থাৎ 47,469 বর্গ ফুট, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার অর্থাৎ 590 ফুট, এবং এর প্রস্থ হচ্ছে 25 মিটার অর্থাৎ 82 ফুট। আমরা এই প্ল্যাটফর্মে এখনো দেখতে পাচ্ছি নির্মাণাধীন রয়েছে। প্ল্যাটফর্মের উপরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ছাদ। আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনের দোতলায়। এটি হচ্ছে যাত্রীদের স্টেশনে প্রবেশের স্থান। প্রতিটি মেট্রো স্টেশনের মতো এখানেও দুটো করে 4টি স্বয়ংক্রিয় প্রবেশ এবং বহির্গমন পথ রয়েছে। এই স্থানটিকে বলা হয় কনকোর্স লেভেল। এর প্রথম অংশটুকু হচ্ছে আনপেইড জোন, অর্থাৎ এখানে প্রবেশে কোনো অর্থ লাগবে না। এখানটায় টিকিট প্রাপ্তি সহ বিভিন্ন সুবিধাদি থাকবে। আর টিকিট সংগ্রহের পর যাত্রীদের স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মে ওঠানামার সুবিধার্থে 4টি স্ক্যালেটর রয়েছে, 2টি লিফট এবং 4টি সিঁড়ি। প্রতিটি স্টেশনই থাকবে সার্বক্ষণিক সিসিটিভির ক্যামেরা পর্যবেক্ষণ, থাকবে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। আমি এখন যে স্টেশনটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি আইকনিক স্টেশন।
এর বিশেষত্ব হলো অন্যান্য স্টেশনগুলোর চাইতে এর ছাদটি ভিন্ন রকম। এর রয়েছে বিশেষ নান্দনিক সৌন্দর্য। লাইন 6 এর মেট্রো রেলে মোট 3টি আইকনিক স্টেশন রয়েছে, তার মধ্যে এটি অর্থাৎ উত্তরা সেন্ট্রাল স্টেশন এবং বিজয় সরণি ও মতিঝিল স্টেশন। এই ভবনটি হচ্ছে মেট্রো রেলের প্রদর্শনী এবং তথ্য কেন্দ্র। এখানে এলেই জানা যাবে মেট্রো রেল সম্পর্কিত নানাবিধ তথ্য। প্রতিটি স্টেশনের কনকোর্স হলের আনপেইড জোনে এ ধরনের ভেন্ডিং মেশিন বা টিকিট বিক্রয় মেশিন থাকবে, যেখান থেকে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। থাকবে এ ধরনের কাউন্টার, যেখান থেকে যাত্রীরা টিকিট কিনতেও পারবেন। এছাড়াও এমআরটি এবং র্যাপিড পাস ব্যবহার করেও যাত্রীরা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরাও যাতে সহজে টিকিট সংগ্রহ করতে পারেন, সেজন্যও এই মেট্রো স্টেশনগুলোতে থাকবে সুব্যবস্থা। এটি হচ্ছে অটো ফেয়ার কালেকশন গেট কিংবা স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহের গেট। পৃথিবীর অন্যান্য দেশের মতো এই গেটেই টিকিট পাঞ্চ করে প্ল্যাটফর্মে যেতে হবে। তবে একটি কথা, বিনা টিকিটে এই মেট্রো রেলে ভ্রমণ করলে ভাড়ার 10 গুণ জরিমানা রয়েছে এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে মেট্রো রেল আইনে। দিনের ব্যস্ততম সময়ে প্রতি 2.5 মিনিট থেকে 3.5 মিনিট পর পর প্রতিটি স্টেশনে মেট্রো রেল থামবে, যাত্রীরা উঠবে এবং নামবে। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব MAN সিদ্দিকের সঙ্গে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আমরা এখন এই মেট্রো রেলের যে অগ্রগতি দেখতে পাচ্ছি, এটি কি আপনাদের পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে আপনি মনে করেন? যে আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলাম তার এহেড অফ শিডিউল আমরা আছে। আচ্ছা, আমাদের এই জনবহুল এবং যানবহুল রাজধানীতে ব্যস্ততম সড়কের ঠিক উপরে এই উড়াল পথ নির্মাণ করা অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য একটি কাজ। পুরো প্রকল্পটিতে আপনি খরচ এবং সময়ের সমন্বয় কিভাবে করেছেন? আমরা এই প্রকল্পটাকে আর্লি কমিশনিংয়ের একটা লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি। জি, সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এখানে এটা রাতে দিনে মিলে 24 ঘন্টা কাজ এবং একই সাথে সেফটি ফার্স্ট সেই ফিলোসফিটাকে সামনে রেখেই আমরা কাজ করছি। কাজ শুরু হওয়ার পর থেকে লাগাতারভাবে এই কাজটা চলছে। সেই জন্য আমরা সময় এবং যে অর্থের এটার একটা সুসমন্বয় আমরা করতে পেরেছি। খরচের প্রসঙ্গ যখন আসলো তখন আরেকটি বিষয় জানতে চাই, ঢাকার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই প্রকল্পের নির্মাণ বাজেট কত ছিল এবং এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে? আমাদের এখানে মোট যে বাজেট এটার পরিমাণ হলো 22,000 কোটি টাকা এবং ইতিমধ্যে আমরা 15,000 কোটি টাকা খরচ করেছি। সবশেষ প্রশ্ন আপনার কাছে, এই মেট্রো রেল শব্দটির সঙ্গে মিশে আছে আমাদের স্বপ্ন, আর এই স্বপ্ন বাস্তবায়নে আপনার নেতৃত্বে কাজ করছেন কয়েক হাজার কর্মী। প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ মানুষের এই স্বপ্ন বাস্তবায়িত হবে? অর্থাৎ উড়াল পথে কবে এই ট্রেন চলবে আর মানুষ তাতে চড়বে? আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের জন্যই কিন্তু বাংলাদেশের এই স্বপ্নের প্রকল্প মেট্রো রেল গ্রহণ করা সম্ভব হয়। আমরা আশা করছি যে প্রথম অংশে অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশে 2022 সালের ডিসেম্বর মাসে ঢাকা মহানগরবাসী চলাচল করতে পারবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি এই প্রসঙ্গে আরেকটু বলতে চাচ্ছি, আজকে ইত্যাদি মেট্রো রেল প্রকল্প সম্পর্কে জনসাধারণের কাছে তুলে ধরার জন্য এসেছেন, তাই সেই জন্য আমরা ইত্যাদিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে ইত্যাদিতে এটা প্রচারের পরে মেট্রো রেল সম্পর্কে জনসাধারণের একটা সম্যক ধারণা, একটা পরিচ্ছন্ন ধারণা জন্মাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, অনেক অনেক ধন্যবাদ। যত দ্রুতগামী হোক না কেন, প্রতিটি স্টেশনেই নির্দিষ্ট সময়ে মেট্রো ট্রেন থামবে আর যাত্রীরাও নিজ নিজ গন্তব্যে নামবে। তবে আমাদের মামা ভাগ্নের ভাগ্নে কখন থামবে তা কিন্তু বলা মুশকিল। তাই তার নিরর্থক কর্মকে অর্থময় শর্ত দিয়ে থামিয়ে দিতেন মামা। ভাগ্নের ভুল করা আর মামার ভুল ধরা মামা ভাগ্নের নিয়মিত চিত্র হলেও এবারের পর্বটি একটু অন্যরকম। চিল্লাই না, ডাক। তোরে এখানে কেন আনা হয়েছে জানোস তো? তোমার লগে থাকতে? হ্যাঁ, মামা মরে যাওয়ার পর আমার মনটা ভালো না। তোরে আনছি আমার সঙ্গ দিতে, বাইরে বাইরে ঘুরবার লাগে না। একটা কামে গেছিলাম। কি কাম? ব্যবসার কাম, চ্যানেল বেচু। এই যে দেখো বিজ্ঞাপন রেডি করছি। আপনি কি চ্যানেলের মালিক হতে চান? তাহলে আজই চলে আসুন চ্যানেল সেল স্টোরে। এই চ্যানেল কি স্টোর বেচার জিনিস? আমারে উল্টা সিধা বুঝাইস না, আমি কিন্তু অনেক কিছু গাইডাইছি। আসলে মামা আমি বিভিন্ন নামে বিভিন্ন আইডি দিয়া 15-20টা চ্যানেল করে রাখছি। গানের, নাটকের, রেসিপির, কোনোটা আবার ভর্তার, আবার একটা আছে স্টেশন নাই। চ্যানেলের নামই স্টেশন নাই? এই সব চ্যানেল মানুষ তোর কাছ থেকে কিনবো কেন?
এখন তো ইউটিউব থেকে পয়সা কামানো যায়, বেশি সাবস্ক্রাইব হলে বেশি পয়সা। আমার কাছে 10,000 থেকে 10 লক্ষ পর্যন্ত সাবস্ক্রাইবের চ্যানেল আছে, এগুলো আবার ইউটিউবে অ্যাওয়ার্ড পাওয়া। বাড়ির বইয়া হারা দিন তো ফেসবুক, ইউটিউব, টিকটক এইসবই করছি। এই জন্য তো তোর চেহারাটা টিকটক মার্ক হয়ে গেছে গা, এক এক সময় এক এক রকম। এখন তোর চ্যানেলে কি দেখাবি? কইছি তো আমার রেসিপির চ্যানেল তো সুপার ডুপার হিট। লেটেস্ট যে রেসিপিটা ছাড়ছি সেটা হইলো চিকেন টি। এত সায়ের নাম শুনছি, কিন্তু মুরগি সায়ের নাম তো প্রথম শুনলাম। এর লেগেই তো হিট। তুমি তো মামা মুরগির ভিতরে নুডলস রান্নার রেসিপি দেখছো, আর আমরা এবার মুরগির ভিতরে নুডলসের বদলে চা পাতা দিয়ে নতুন রেসিপি করছি চিকেন টি। এরপর লেবু দিয়া করছি মিষ্টি, লেমন সুইট। ডিমের কুসুম দিয়া ডাইলের রেসিপি, এক কুসুম ডাইল। এগুলি মাইসে খাইবো? কেডা খাইলো কেডা না খাইলো সেটা তো আমার দেহার বিষয় না, আমার দরকার ভিউ। যত উল্টা পাল্টা আজগুবি কন্টেন্ট দেওয়া যাবো, সাবস্ক্রাইব তত বাড়বো, টাকাও আসবো। পুরা ব্যাপারটাই কইতে পারো জঘন্য। তারপর আমার এই স্টেশন নাই চ্যানেলই হইব হিট। যেই চ্যানেলটা তুই নিজেই কইতাছ জঘন্য, সেই চ্যানেল যে কত খারাপ হইব এটা আমার জানা আছে। মামা খারাপ হইলে অসুবিধা কি? পয়সাটাই হলো বড় জিনিস। না, পয়সা সবসময় বড় জিনিস না, এটা আমার মামুর শিক্ষা। একসময় আমিও খারাপ ছিলাম, নানান ধান্দাবাজি ব্যবসা করতাম। প্রত্যেকবার মামা আমারে বুঝাইছে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। মামা আমার চোখ খুলে দিয়ে গেছে, সেই চোখ দিয়ে আমি বুঝতেছি এইসব কাম ভালো না রে। মামুর কথা শুনছি বলে আজকে আমি এখানে, নাইলে আমি জেলে থাকতাম। সুতরাং সাবধান। কিন্তু মামা আমি অনেক দিন ধরে এই চ্যানেলগুলো গড়ে তুলছি, এখন বন্ধ করুন কেমনে? বন্ধ তো করতে কইতেছি না, চ্যানেল থাকবো কিন্তু নোংরামি থাকবো না। সমস্ত খারাপ ভিডিও ডিলিট কইরা ভালো জিনিস দে, দেখবি মানুষ দেখ। একটা কথা মনে রাখিস, খারাপ জিনিস দেখে খারাপ লোকে, আর ভালো জিনিস দেখে ভালো লোকে। প্রয়োজনে আমি আইডিয়া দেবো। You know, I like that idea. Yeah. আইলারে নয়া দামান আসমানের উতেরা মিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান গো দামান। সম্প্রতি এই লোকগানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পেয়েছে জনপ্রিয়তা, কারো ভাষায় ঝড়ও তুলেছে। মূলত গানটি একটি বিয়ের গান। 60-এর দশকে একাধিক নারী শিল্পী সিলেট বেতারে এই গানটি গেয়েছেন। তবে 1973 সালে শিল্পী ইয়ারুন্নেসা খাতুন সিলেট বেতারে প্রথম এই গানটি রেকর্ড করেন। পুরনো গান হলেও যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সুরকার মুজাহিদ আব্দুল্লাহ মুজার সঙ্গীতায়োজনে সিলেটের শিল্পী তসিবার গাওয়া গানটি সম্প্রতি বেশ আলোচিত হয়েছে। তবে বিতর্ক রয়েছে এই গানের সুরকার ও গীতিকারকে নিয়ে। এ ব্যাপারে কথা বলেছিলাম লোকসঙ্গীত গবেষক সাইমন জাকারিয়ার সঙ্গে। কেউ বলছেন এটা রাধা রমনের গান, কেউ বলছেন হাসন রাজার গান, কেউ বলছেন এটা গিয়াসউদ্দিন আহমদের গান, কেউ বলছেন এটা দিব্যময় দাসের গান। এর মাঝখানেও এই গানের নতুন সঙ্গীত পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মুজা তিনবার তার ইউটিউব চ্যানেলে রচয়িতার নাম পরিবর্তন করেছেন। তিনি কখনো হাসন রাজা, কখনো সুষমা দাস, কখনো দিব্যময় দাস এইসব নামগুলো যুক্ত করেছেন। কিন্তু মজার জিনিস যে আমরা কথা বলেছি দিব্যময় দাসের সন্তান সুষমা দাসের সঙ্গে, তিনি কিন্তু অস্বীকার করেছেন তার মা কখনো সঙ্গীত রচনা করতেন না এবং এই গানটি তিনি কখনো করেন উনি। আইলারে নয়া দামানের মতো অসংখ্য গান আছে যেগুলো মুখে মুখে প্রচলিত হয় এবং মুখে মুখে বিভিন্ন মানুষের কাছে পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তনের কারণে আমরা কিন্তু দাবি করতে পারি না যে এই গানটি আমার রচনা বা অমকের রচনা। আর সবথেকে জটিল সমস্যা যে তৈরি হয়, আমাদের দেশের লোকসঙ্গীতের কোনো তথ্য ভাণ্ডার নেই। এসব যদি সংরক্ষণে থাকতো তবে এই গান নিয়েও এত বিতর্ক হতো না, আর্কাইভেই পাওয়া যেত এর সঠিক তথ্য। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দেশীয় সংস্কৃতির লালনের স্বার্থে এই বিষয়ে দৃষ্টি দেবেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই চিকিৎসকদের যাদের নাচের কারণে গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে। আমার বাঁয়ে বসে আছেন ডাক্তার শাশ্বত চন্দন, তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রশিক্ষণরত চিকিৎসক হিসেবে আছেন। এরপর আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার এবং FCPS এর প্রশিক্ষণরত ডাক্তার কৃপা বিশ্বাস, এবং সবশেষে রয়েছেন ডাক্তার আনিকা ইবনাত সামা, তিনিও একজন প্রশিক্ষণরত চিকিৎসক হিসেবে আছেন, কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজে। আর আমন্ত্রণ জানিয়েছি এই গানটিকে সবার দৃষ্টিকাড়া শিল্পী তসিবাকে।
আমরা আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ কারণে। গানটির সঙ্গে আপনাদের নাচটি ছিল বেশ হৃদয়স্পর্শী। গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা, উদ্দীপ্ত করেছে অনেক চিকিৎসকদের। সেজন্য ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রথমে জিজ্ঞেস করবো ডাক্তার শাশ্বত চন্দনকে, হঠাৎ করে এ ধরনের নৃত্য চিন্তা এলো কেন? এই করোনা মহামারীতে আমরা যারা ডাক্তার সমাজ আছি আমরা নিজেরাও করোনায় আক্রান্ত হই এবং আমাদের পরিবারও আক্রান্ত হয়, যাতে আমাদের মানসিক শক্তি অনেকটা ভেঙে পড়েছিল। সেই সময় আমাদের মাথায় আসে আমাদের যারা ডাক্তার সমাজ আছে তাদেরকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য কি করা যায়। সেখান থেকেই আমরা সেই চিন্তা থেকে এই নৃত্য, এবং আমার মনে হয় যে আপনারা সর্বাত্মকভাবে সফল হয়েছেন। এবারে জানতে চাইব ডাক্তার কৃপা বিশ্বাস আপনার কাছে, এই নৃত্যের মাধ্যমে আপনি নিশ্চয়ই অনেক প্রতিক্রিয়া পেয়েছেন। এই ভিন্ন ধরনের প্রতিক্রিয়ায় আপনার অনুভূতি কি? ব্যাপারটা এমন ছিল যে যখন ভিডিওটা আপলোড হচ্ছে তখনও ওই দিন পর্যন্ত, আপলোড হওয়ার পর 2 দিন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট আমার ডিঅ্যাক্টিভেটেড ছিল। মানে আমি তখনও কিছু জানছি না যে আসলে কোথায় কি হচ্ছে। প্রথমবার যখন জানি স্যার, এটা আসলে খুব অদ্ভুত ছিল স্যার। মানে আমি ভাষায় প্রকাশ করার মতো না যে কতটা অদ্ভুত ছিল, এতটা যে ভালো লাগা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক ধন্যবাদ। এবারে শ্যামা, আপনার কাছে জানতে চাইবো, এই যে এত চমৎকার আপনারা নাচলেন, এর জন্য কি আপনাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল? স্যার, এই নাচটার জন্য আসলে আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা বা মহড়া কিছুই ছিল না। এই নাচটা আসলে হঠাৎ করেই। আমরা ওই দিন 3 জন গুরুত্বপূর্ণ অপারেশন করছিলাম। অপারেশন থিয়েটারে 8টা থেকে অপারেশন করতে করতে আমরা একটু বিরতি পেয়েছিলাম। আমাদের অপারেশন শেষ করে হঠাৎ করেই আমরা 3 জনে মিলে ওটির করিডোরে নাচটা করি। সেই হঠাৎ করেই করা নাচটি যে আজকে জনসমাজে এতটা বেশি গৃহীত হবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আপনাদের সবাইকে ইত্যাদির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। এবার আমরা কথা বলবো তসবিবার সঙ্গে। গানটি করে আপনার কেমন লেগেছে? গানটি করে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। এটা আমাদের বিয়ের গীত হিসেবে পরিচিত সিলেটে, কিন্তু এই গীত যে এত ভালোভাবে উপস্থাপন করা হবে পুরো বিশ্বের কাছে, এটা আসলে চিন্তার বাইরে ছিল। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এবার আমরা ইত্যাদির জন্য তসবিবার আরেকটি গান রেকর্ড করেছি। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ, আর গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। পালঙ্ক সাজানো হইলো ফুলের মালা দিয়া, তামান্নাইয়া ফোরছে দেখো মুখ রুমাল দিয়া। দিতাম না তো ঢুকতে, চালু গেট ধরো সবে গিয়া। দামানের টেকা সব নেমু ফিতা কাটাইয়া নিয়া। আমরার ফুরি বহুত পালা খিতাব আফসমিয়া। আমরার চৌক দুলা দিয়া যাইবা ফুরি নিয়া। আছেন যত চাচা খালা নানা দাদা নাতি, আপকা সবে হাসি মুখে নাচি গায়ার মাতে। হাসি মুখে বইছে দামান রুমাল মুখে দিয়া, এগো খুশি মনে বইছে দামান রুমাল মুখে দিয়া। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এগো কন্যার বাবার মন মোরা খান্তন দেখিয়া। এগো কন্যার বাবার মন মোরা খান্তন দেখিয়া। আমার গরুর লক্ষ্মী কিলা দিতাম বিদায় করিয়া। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এগো হাসি মুখে বইছে দামান রুমাল মুখে দিয়া। এগো খুশি মনে বইছে দামান রুমাল মুখে দিয়া। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। আমি পালঙ্ক সাজাইলাম গো ফুলের মালা দিয়া। আমি পালঙ্ক
ঢাকার নারিন্দা থেকে মোহাম্মদ আব্দুস সোবহান লিখেছেন, একসময় ঢাকার রাস্তায় মূর্তিমান আতঙ্ক ছিল ট্রাক, এখন সেই স্থান দখল করেছে ঢাকার রাস্তায় চলমান লক্ষ লক্ষ মোটরসাইকেল। এইসব মোটরসাইকেলের অধিকাংশই অত্যন্ত বিশৃঙ্খল ও বেআইনিভাবে চলাচল করে। পাশাপাশি রয়েছে কিছু উঠতি বয়সের যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালনা, যার ফলে প্রতিনিয়তই সড়ক জুড়ে ঘটছে ভয়াবহ সব দুর্ঘটনা। ঢাকার পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আগের চাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেলের এই অনিয়ন্ত্রিত চলাচলের কারণে শুধু পথচারীরাই নয়, আতঙ্কিত থাকে ছোট বড় সব যানবাহনও। এ থেকে মুক্তির উপায় কি? যানজটের এই শহরে মোটরসাইকেল একটি অত্যন্ত প্রয়োজনীয় যানবাহন। তবে সড়কে শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য মোটরসাইকেল এবং এর আরোহীর আরও সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষকেও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ittadi2674@gmail.com এই ঠিকানায়। আর ইউটিউবেও ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, করোনা দুর্যোগের কারণে 1 বছর অপেক্ষা করার পর গত 23 জুলাই পর্দা উঠল অলিম্পিকের। শূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হলো টোকিও অলিম্পিকের অনুষ্ঠান। রীতি অনুযায়ী আতশবাজি, লেজার শো, ডিসপ্লে সবই ছিল। তারপরও করোনার বিধিনিষেধের প্রভাবে বিশ্বের সবচেয়ে বড় এ আসরের সেই জৌলুস ছিল অনুপস্থিত। চলুন ঘুরে আসি এই অলিম্পিকের জন্মস্থান গ্রিস থেকে। অলিম্পিক গেমস একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। এই গেমসকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 2 শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত পৃথিবীর সবচেয়ে বড় গেমস হল এই অলিম্পিক গেমস, যা অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর পর পর। আজ থেকে প্রায় 3000 বছর আগে 776 খ্রিস্টপূর্বাব্দে এই গেমসের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসে। দর্শক মণ্ডলী, আমরা এই মূল প্রবেশ পথ দিয়ে পৌঁছে গেছি 3000 বছর আগের সেই প্রাচীন স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটির অবস্থান হচ্ছে এথেন্স থেকে প্রায় 250 কিলোমিটার পশ্চিমে পেলোপনেস উপদ্বীপের অলিম্পিয়া নামক স্থানে। আর এটি হচ্ছে অলিম্পিক গেমসের জন্মভূমি, পৃথিবীর প্রথম অলিম্পিক স্টেডিয়াম। এই অলিম্পিয়াতেই 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল প্রাচীন যুগের অলিম্পিক। অলিম্পিক গেমসের ইতিহাস যেমন প্রাচীন তেমনি ঐতিহ্যমণ্ডিত। প্রচলিত মিথ অনুসারে কথিত আছে গ্রিক রাজা হেরাক্লেস এবং তার বাবা জিউস এই গেমসের আদি পুরুষ। হেরাক্লেসই প্রথম এই গেমসকে অলিম্পিক নামকরণ করেন এবং জিউসের সম্মানে এই স্টেডিয়াম নির্মাণ করেন। প্রাচীন গ্রিসের অলিম্পাস পাহাড়ের পাদদেশে রাজা জিউসের মন্দির ছিল এবং তার সম্মানেই প্রতি 4 বছর পরপর অনুষ্ঠিত হতো এই অলিম্পিক গেমস। উল্লেখ্য, মন্দিরে রক্ষিত ভাস্কর ফিডিয়াসের তৈরি জিউসের স্বর্ণমূর্তিটি ছিল প্রাচীন বিশ্বের 7ম আশ্চর্যের প্রথম আশ্চর্য। যদিও এখন সে মন্দির এবং স্টেডিয়াম সংলগ্ন ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই। তবে বর্তমানে আধুনিক উন্নত প্রযুক্তির ফলে ধ্বংসপ্রাপ্ত এসব প্রাচীন নিদর্শনগুলো নিখুঁতভাবে দেখার যেমন সুযোগ হয়েছে, তেমনি দেখার সুযোগ হয়েছে জিউসের সেই স্বর্ণমূর্তিটিও। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এবং বিভিন্ন রাজ্য এই অলিম্পিকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। মূলত দৌড়, মুষ্টিযুদ্ধ, কুস্তি এ ধরনের খেলাগুলো সেই অলিম্পিকে স্থান পেয়েছিল। তবে প্রাচীন অলিম্পিকে কোনো রৌপ্য বা ব্রোঞ্জ পদক ছিল না। প্রাচীন এই স্টেডিয়ামটি দৈর্ঘ্যে প্রায় 700 ফুট এবং প্রস্থে প্রায় 100 ফুট। মাঠে কোনো গ্যালারি না থাকলেও ছিল সবুজ ঘাসে বসার ব্যবস্থা, যেখানে প্রায় 45,000 দর্শক বসতে পারতেন। অলিম্পিয়ার এই স্টেডিয়ামটি ইউনেস্কোর একটি অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সংরক্ষিত রয়েছে। জানা যায় অলিম্পিকের উৎসভূমি অলিম্পিয়ার এই স্থানটি একসময় 26 ফুট মাটির নিচে চাপা পড়েছিল। একজন ইংরেজ ইতিহাসবিদ রিচার্ড শ্যান্ডলার 1766 সালে খুঁজে বের করেন এই অলিম্পিয়াস এবং 1829 সাল থেকে বিভিন্ন সময়ে খননের মাধ্যমে এই প্রাচীন অলিম্পিয়ার ধ্বংসাবশেষগুলো উদ্ঘাটিত হয়।
দর্শক মণ্ডলী, এটি হচ্ছে সেই স্থান যেখান থেকে প্রতিবার অলিম্পিকের সময় মশাল প্রজ্বলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হিয়ার দ্য লাইটিং অফ দ্য অলিম্পিক ফ্লেম টেকস প্লেস, এবং এখান থেকেই মশালটি পৃথিবীর নানা জায়গা ঘুরে যে শহরে অলিম্পিক হবে সেখানে উপস্থিত হয়। 1936 সালের বার্লিন অলিম্পিকের সময় থেকে অলিম্পিক মশালের এই বিভিন্ন দেশ প্রদক্ষিণ শুরু হয়। এই পুরো শিখা প্রজ্বলন প্রক্রিয়াটি সম্পন্ন করে প্রাচীন রোমান রীতিতে সাদা পোশাক পরা নির্দিষ্ট সংখ্যক গ্রিক মহিলা। একটি আয়নায় সূর্যতাপে সৃষ্ট আগুনের মাধ্যমে এই মশাল জ্বালানো হয়। এরপর তা থেকে জ্বালানো হয় আরেকটি অলিম্পিক মশাল, যা তুলে দেওয়া হয় একজন ক্রীড়াবিদের হাতে, এবং এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশ প্রদক্ষিণের পর মশাল চলে যায় অলিম্পিকের শহরে। অলিম্পিক গেমসের সমাপ্তির সাথে সাথে নিভিয়ে ফেলা হয় অলিম্পিক মশাল। দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি গ্রিসের প্যানাথেনিক স্টেডিয়ামের সামনে, যেটি হচ্ছে পৃথিবীর প্রথম আধুনিক অলিম্পিক স্টেডিয়াম। 1896 সালে এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়েছিল আধুনিককালের প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। এই স্টেডিয়ামটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যার পুরোটাই সাদা মার্বেল পাথরে তৈরি। দূর থেকে দেখলে মনে হবে যেন এটি একটি সাদা পাথরের পাহাড়। স্টেডিয়ামটির পুরো জায়গাটির আয়তন 8 হেক্টর, দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 40 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 280 ফুট। 1896 সালের এই অলিম্পিক গেমসে 14টি দেশের 240 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। প্রায় 60,000 দর্শক এই অলিম্পিক গেমস উপভোগ করেন এবং এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তৎকালীন গ্রিসের রাজা। প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণা জন্মায়। ফরাসি নাগরিক পিয়ার দ্য কুবারটেনকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক। তিনি প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করেছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা গ্যালারিতে যে ধাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণ দর্শকদের জন্য, এবং এর প্রথম ধাপটি হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য, যেখানে হেলান দেবার ব্যবস্থা রয়েছে। আর গ্যালারির মাঝখানে নির্মিত চেয়ারগুলো বেশ ব্যতিক্রমী। এই চেয়ারগুলো বানানো হয়েছে রাষ্ট্রপ্রধানদের বসার জন্য। উল্লেখ্য, বিশ্বের এই আধুনিক অলিম্পিক গেমসে বিজয়ীদের কোনো স্বর্ণপদক দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল শুধুমাত্র সিলভার ও ব্রোঞ্জ পদক। দর্শক মণ্ডলী, আপনারা জানেন দীর্ঘ 108 বছর পর 2004 সালে আবারও গ্রিসে ফিরে আসে অলিম্পিক গেমস। আর সেজন্যই এথেন্সের শহরতলি মারৌসিতে এথেন্স অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্সে তৈরি হয় আরও কয়েকটি নতুন স্টেডিয়াম। আমরা জানি 1896 সালের অলিম্পিক গেমসের সবগুলো খেলাই প্যানাথেনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও 2004 সালে হয়েছিল এই স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ভিন্ন ভিন্ন স্থানে। আমি এখন দাঁড়িয়ে আছি মারৌসির সেই অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্সের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সাইক্লিং প্রতিযোগিতার জন্য করা নতুন স্টেডিয়াম। মূলত ফুটবল এবং বাস্কেটবল ছাড়া বাকি প্রায় সব স্থাপনাগুলোই 2004-এর অলিম্পিকের জন্য নতুনভাবে করা হয়েছে। এটি হচ্ছে ইনডোর সুইমিং পুল। 2004 সালের অলিম্পিক গেমসে সুইমিং বা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল এই স্থানটিতে। মূল অনুষ্ঠানটি হয়েছিল ক্রীড়াবিদ স্পাইরোস লুইসের নামে করা সর্ববৃহৎ স্টেডিয়ামটিতে, যার দর্শক ধারণ ক্ষমতা ছিল 75,000। উল্লেখ্য, 2004-এর এথেন্স অলিম্পিকে অংশগ্রহণ করেছিল 201টি দেশের 10 সহস্রাধিক ক্রীড়াবিদ। তবে সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও বৈশ্বিক দুর্যোগ করোনার কারণে 2020 সালের জুলাই মাসে নির্ধারিত টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। In news just in, the Tokyo Olympics are to be postponed. পিছিয়ে নেওয়া হয়েছে 2021 সালে। তবে আতশবাজির প্রদর্শনীর জন্য নিয়ে আসা উপকরণগুলো 2021 সাল পর্যন্ত রাখা যাবে না বলে 2020 সালের নির্দিষ্ট সময়েই দৃষ্টিনন্দন ফুজি পর্বতের নিচে এই আতশবাজির প্রদর্শনী হয়। হাজার হাজার দর্শক নয়ন ভরে এই প্রদর্শনী উপভোগ করেন। দর্শক মণ্ডলী, এই ইত্যাদিতেই আমরা বলেছিলাম নাটককে নাটকিত করতে নাট্যকারের নাট্য প্রতিভার নাটকীয় প্রকাশের অবকাশহীন বিকাশে নাট্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। আজকাল অনেকেই নাটককে পণ্য ভেবে দর্শকদের কাছে তা গণ্য করার জন্যে চটকদার দন্য পন্থাকে উত্তম ভেবে নিজেকে ধন্য মনে করলেও দর্শক তা জঘন্য মনে করে চলেন অন্য পথে। কি ব্যাপার দোস্ত, টিভিটা বন্ধ করে দিলা যে? নতুন একটা নাটক শুরু হইবে দেখলাম। আমিও দেখছি, কিন্তু নাটকের নামটা দেখলাম। ও
ওই সো এদিকে আয়। এবার তুমিই বলো, যারা এইসব নাটক বানায় আর যারা অভিনয় করে তাদের রুচিটা কি? অথচ এরাই আবার পত্র পত্রিকায় ফেসবুকে নাটকের নাম নিয়ে সমালোচনা করে। মানে সোর কোন দিকে যাইবো, এটা যদি নাটকের বিষয়বস্তু হয় তাহলে ছেলেমেয়েরা শিখবে কি? এটা তো তবু ভালো। এই চোর নিয়ে যে কত নাটক হয়েছে তার শেষ নাই। কুত্তা বিলাই, হাঁস মুরগি, গরু ছাগল চোর, এইসব নামের নাটকে ইউটিউব 6 লাখ। এরপরে চোরের আগে পিছে ঘাড় বেঁকা, ঘাড় মোটা, ঘাড় চিকন, ঘাড় সোজা এইসব শব্দ লাগাইয়াও নাটক। তারপরে তুই চোর, আমি চোর, সে চোর, তারা চোর, চোরের ঘরের চোর, ধর চোর, মার চোর, ধরছি চোর, মারছি চোর, খাইছি তোরে, পাইছি তোরে। তারপর চিটার, বাটপার, লম্পট এইসব শব্দরেও প্রধান আকর্ষণ কইরা সামনে পিছে বিভিন্ন শব্দ লাগাইয়া অজস্র নাটক। আর আমাদের তারকারা তাহাতে বুক ফুরাইয়া অভিনয় করিতেছে। টিভির পরে ইউটিউবে তাহা শোভা পাইতেছে। এরাই আবার দেশের সুস্থ সংস্কৃতি নিয়ে লম্বা লম্বা লেকচার দেয়। অথচ তাকে যুক্তি হইল এইসব নাম নাকি আকর্ষণ। এইসব নাম দিলে নাটকের ভিতরে যাই থাক, নাটক হিট না করুক, ভিউ হিট করে। কিন্তু ওরা বোঝে না যে ভিউ মানে পছন্দ করা না। কাপড়ের দোকানে একটা কাপড় অনেকেই ভিউ করে, কিন্তু কেনে কয়জন? একজন। এইটাও সেই রকম। আমি এক ইউটিউবারকে দেখলাম, সে ছাগল কিনতে যাইতেছে আবার ছাগল কিনা ফিরতেছে, এতেই তার ভিউ হয়েছে 35 মিলিয়ন। সুতরাং যেই বেটারা মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা নিউজ করে, স্পন্সর করে, তাদের এইসব ভিডিও দেখা উচিত। তাইলেই এই মিলিয়নের গুরুত্ব বুঝতে পারবে। ঠিক বলছো। আর সেই জন্য এখন টিভির নাটকও পরিবার নিয়ে দেখা যায়। সুতরাং বোঝা গেল ভিন্ন ভিন্ন নামের এই সব অভিন্ন চেহারার বিভিন্ন অনুষ্ঠান দেখে অনেকেই অসন্তুষ্ট হন, কখনো রুষ্ট হন, আবার কখনো কষ্টও পান। তাই সামাজিক, পারিবারিক, প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি মিডিয়ার সুস্থ পরিবেশের জন্যও প্রয়োজন সচেতনতা, অর্থাৎ সচেতন মন সবারই থাকা প্রয়োজন। এবার আমরা একজন সচেতন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি নিজ ভাবনায়, নিজ উদ্যোগে সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর তিনি হচ্ছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামের প্রকৌশলী মোহাম্মদ আমিনুল্লাহ। 1980 সালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ডিগ্রি লাভ করেন জনাব আমিনুল্লাহ। বর্তমানে আমিনুল্লাহর বয়স 62 বছর। দীর্ঘ 30 বছর চাকরি করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। কর্মজীবনে তিনি অত্যন্ত সৎ এবং পরিশ্রমী ছিলেন, কখনোই ঘুষ বা দুর্নীতিকে প্রশ্রয় দেননি। 2012 সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকেই তিনি মানুষে মানুষের সম্প্রীতি, সৎ উপদেশ, সকল অসততার বিরুদ্ধে সততার বাণী প্রচার করার পাশাপাশি ঘুষ, দুর্নীতি, মাদক বিরোধী এক ভিন্নধর্মী প্রচারণায় নেমেছেন। দুর্নীতি থেকে দূরে থাকুন, অবৈধ সম্পদে বরকত নাই, বৈধভাবে আয় করুন, মাদককে না বলুন। এই বৈশ্বিক দুর্যোগ করোনার সময়ে গ্রামের মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতন করেন তিনি। প্রতিদিন এক হাতে একটি হ্যান্ড মাইক, অন্য হাতে একটি বড় পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় মাইকিং করেন। পোস্টারে লেখা থাকে, সততাই মহৎ গুণ, সৎভাবে জীবনযাপন করুন, দুর্নীতি থেকে দূরে থাকুন। কোনো কোনো পোস্টারে আবার লেখা রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না, ইত্যাদি। এই সমাজে সচেতন করার জন্য সে সবসময় মাইকিং করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ছেলে পেলে ভালো থাকতে বলে, সে মাদকদ্রব্যের কাছে যাতে নিষেধ করে। তার থেকে আমরা এটা যেন শিক্ষা নিই যে এই কাজগুলো আমাদের করা উচিত বা আমাদের জেনারেশনকে এটা থেকে দূরে রাখা দরকার। আমরা মেয়ে বিয়া দিব, কেমন ছেলে খুঁজবো? সৎ ছেলে, যে সৎ ইনকাম করে, ঘুষ খায় না, মাদক খায় না। এখন বেতনের কথা জিজ্ঞাসা করে না, কয় উপরই কত ভাই, ঘুষ কত ভাই। এই নৈতিক শিক্ষা না আসলে ভালো হওয়ার কোনো উপায় নাই। অনেকেই তার এসব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন, আবার কেউ কেউ একে পাগলামিও মনে করেন। তার এই কর্মপ্রেরণার উৎস এবং উৎসাহের কারণ সম্পর্কে জানতে চেয়েছিলাম তার কাছে। আমার দায়িত্ববোধ থেকে করছি। দুনিয়ার মানুষকে আমারে ভালো বললো, খারাপ বললো, আমার দেখার বিষয় নয়। আমি ভালো কথাই বলে যাবো, এটাই আমার কাজ। আমরা এই দেশের আলো বাতাসে মানুষ, এই দেশের চাল ডাল খাই, এই দেশের টাকা পয়সা দিয়ে আমার বড় ডিগ্রি। আমি ফ্রান্সে গেছি 2 মাসের ট্রেনিং, চীনে গেছি 1 বছর, এসব সরকারি খরচ। তাহলে এই দেশ আমার কাছে কত গিফট হয়, আমি কেন ঘুষ খাবো, আমি কেন দুর্নীতি করবো? এই জন্য দেশকে কিছু দিতে হবে, সৎ হইতে হবে, সততা, নিষ্ঠা, দেশপ্রেম লাগবে। আমার এই প্রচারের দ্বারা একজন মানুষও যদি ভালো হয়, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। ইত্যাদির পক্ষ থেকে মোহাম্মদ আমিনুল্লাহকে অভিনন্দন। আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আমরা জানি আমাদের সবারই অনেক ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন, কিন্তু এই সচেতন শব্দটিও ইদানিং অতি ব্যবহারের কারণে মাঝে মাঝে চেতনা হারিয়ে অচেতন হয়ে পড়ে। বিশেষ করে এই মোবাইল সংস্কৃতির যুগে এর মাত্রাতিরিক্ত ব্যবহারে পারিবারিক পরিবেশ নিয়েও উদ্বিগ্ন সবাই। তাই প্রযুক্তিমুক্ত পরিবেশে, বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেবার বিশ্বাসে এক অভিনব উপায় বের করেছেন এই ব্যক্তি।
আচ্ছা ভাই, আপনাদের ঘরের সামনে একটা সাইনবোর্ডে লেখা দেখলাম, আসুন গ্রামীণ পরিবেশে যাই। জি, তাতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, তা কেন হবে না, মানে গ্রামে গেলে তো গ্রামীণ পরিবেশ পাবেই, সেখানে সত্যিকার শব্দটি প্রয়োগের কারণ কি? গ্রামে গেলেও এখন আপনি গ্রামের সেই সত্যিকার পরিবেশ পাবেন না। গ্রাম তো চেঞ্জ হয়ে গেছে, এখন গ্রাম আর সেই গ্রাম নাই। রাস্তাঘাট হয়ে বিদ্যুৎ যায়, আলোকিত গ্রাম। নেট ফাইয়া ওয়াইফাই লাগাইয়া ইউটিউব দেখিয়া ফুলকিত মানুষ, আর ডিশ লাগাই বিদেশি সিরিয়াল দেখি মানুষ ওই স্টাইলে কথা কয়ে আর ঝগড়া করে। সুতরাং গ্রামে এখন আর রাইতের বেলায় জিজি পোকার সেই ডাক শোনা যায় না। বাড়িতে বাড়িতে রাইতের বেলায় স্টার প্লাসের টু স্টার মিউজিকের বাইরে বাইরে শোনা যায়। বুঝতে পেরেছি, কিন্তু আপনি তাহলে সত্যিকার গ্রামীণ পরিবেশ দেবেন কি করে? তৈরি করবো। আপনারা আপডেট হচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে ব্যাকডেটে নিয়ে যাব। এমন পরিবেশ তৈরি করব, আপনি সেখানে গ্রামের গন্ধ পাবেন। মাটির গন্ধ, ফড়া ফাতার মর্মর শব্দ, ফাঁকির কিচির মিচির, বাঁশ পাতার ফাঁক দিয়ে সূর্যের লুকোচুরি খেলা, দূর থেকে ভেসে আসা গরুর ডাক, হাম্বা হাম্বা। সেটা বুঝলাম, কিন্তু এই যে বিদ্যুৎ, ডিশ, ওয়াইফাই, এগুলোর কি হবে? সব ডেড হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে গ্রামের এমন একটা ঘরে রাখা হবে যেখানে থাকবে না বিদ্যুৎ, থাকবে না নেট, মোবাইল, সবকিছু বন্ধ। এক সপ্তাহের জন্য আপনি থাকবেন মোবাইল, নেট, ওয়াইফাই, ফেসবুক মুক্ত। কোনো টেলিভিশনও চলবে না। বিদ্যুতের পরিবর্তে সেরাগের আলোতে দেখবে চারপাশ। কেরোসিনের গন্ধে আলো আধারিতে চারপাশে তাকাইলেই মনে হবে, এই তো আমার গায়ে, এই তো আমার শিকড়, এই তো আমার মাটি, ও আমার দেশের মাটি। জি জি বুঝলাম, কিন্তু বিদ্যুৎ না থাকলে তো গরমে রিসোর্টের অতিথিদের 12টা বাজবে। আমাদের রিসোর্ট তো মাটির ঘর, প্রাকৃতিক ভাবে ঠান্ডা, এরপর আছে ঝিরিঝিরি বাতাস। আমাদের মালিক অনেক চিন্তা ভাবনা করে বানাইছে। তো আপনাদের রিসোর্টে মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? মানে লোকজন যাচ্ছে তো? যাবে না কেন? আপনাকে বুঝতে হবে, শিকড়ের টান এসব ইন্টারনেটের টানের ক্ষমতার থেকে অনেক বেশি, অনেক পাওয়ারফুল। শুধু একটু মনে করে দিতে হয় আর কি। অনলাইন আর ফেসবুক ভিত্তিক যান্ত্রিক জীবন থেকে মুক্ত হয়ে মাটির কাছাকাছি আসলেই তো দেখা যাবে জীবন কত সুন্দর, কত মধুর, কত মধুময়। আমাদের নানি আর নাতির মধ্যে সম্পর্কটা বেশ মধুর, তবে তাদের চলার পথ এক হলেও মত কখনো এক হয় না। দেখা যাক আজকে মেট্রো ট্রেনের সামনের এই মঞ্চে নানি কি করছে আর নাতি কি ভুল ধরছে। ওই নানি, ওরকম ভাবে কি দেখতেছো? আরে মেট্রো রেলের ট্রেন, এইটা বলে কারেন্টে চলবো, ড্রাইভার লাগবো না। আমার তো ভাবতেই অবাক লাগতাছে, এই ট্রেনের সামনে আমি খাড়ায় রয়েছি। আরে তুমি তো ইতিহাসের সাক্ষী হইয়া গেলা। হয় নাতি, আমার তো এখনই ট্রেনে চড়তে ইচ্ছা করতেছে। অস্থির হইও না, সময় হইলে তুমি না সবাই চড়বো। তো আমি চিন্তায় আছি আমাকে স্বভাব লইয়া। ওই স্বভাবের লগে ট্রেনের কি সম্পর্ক? আওয়ানোর সময় যে সুন্দর সুন্দর পিলার গুলা দেখছো রাস্তার নিচে, চিন্তা করতেছি ওইগুলার ভবিষ্যৎ চেহারা লইয়া। চেহারা তো চেহারার মতোই থাকবো, এটা লইয়া চিন্তা করার কি আছে? উড়াল সেতুর পিলার গুলা দেখছো, মনে হয় এগুলা সিমেন্ট না, পোস্টার দিয়া বানানো। পিলারের গায়ে যেই হারে দোয়া চাই, ঈদ মুবারক, শুভেচ্ছা নিন, এইগুলা লেখা ভরা লাইছে। পিলারই তো দেখা যায় না, খালি পোস্টার আর পোস্টার। পরে নাকি? এটা ঠিকই কইছো, পিলারের মধ্যে পোস্টার লাগায় লাভ কি? আমার কথা তো সেইটাই, শুভেচ্ছা নিন, ঈদ মুবারক, এগুলা পোস্টারে না লেখা যদি একটু কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি গিয়েও জানাই আহে, তাও তো হয়। এই লগে তো দুয়াও চাইতে পারে। কিন্তু আমার কথা হইল না নি, এত কোটি কোটি টাকা খরচ করিয়া, এত লোক এত দিন পরিশ্রম করে এই পিলারগুলা বানাইছি কি পোস্টার লাগানোর লাগে? তাহলে ট্রেনটা ভালো থাকলেই হইলো। ভালো থাকুক, এটা আমরা সবাই চাই। আমাদের মধ্যে অনেকের যে ট্রেনের ছাদে উঠার অভ্যাস আছে, এই মেট্রো রেলে সেইটাও সম্ভব না, কারণ উপরে থাকবো কারেন্টের হাই ভোল্টেজ। আচ্ছা আচ্ছা শোন, এখন আমি যেই কথাটা কমু না, এই যা শুনলে তুই হাসতে হাসতে মইরা যাবি। তাইলে তো আমি হুরমি না। এই যে তুমি কইলে আমি হাসতে হাসতে মইরা যাবো, তুমি কি চাও আমি মইরা যাই? হ্যাঁ, কালকে একদিন তুমি কইতাছো আমি এত ব্যস্ত, আমার নিঃশ্বাস ফেলারই সময় নাই। আর তুমি যদি নিঃশ্বাস ফেলতে নাই পারো, তাহলে এখনো বাই কেন কেন? তুই সবসময় তো ভুল করবি না তো? হ্যাঁ, এটা তো কথার কথা, সবাই বলে। আপাতত তুমি আর কোনো কথাই কই না। একটা অনুষ্ঠানের মধ্যে কি ছেড়ে কি কই হালাইবা পরে ঠিক নাই। তার চাইতে চলো আমাকে এই স্বপ্নের ট্রেন্ডারে বাস্তবে একটু ভালো করে দেখে আসি। ওই নাতি, তুই আমার ট্রেনে চড়াবি না? কয় কি জরামু না, মানে যেমনি হোক তোমার লইয়া উত্তরা টু মতিঝিলের ফার্স্ট ট্রিপ ধর্মই ধর্ম। ওই নাতি, এটা বলে শোনা মতো যাইবো? যাইবো মানে মনে রাখো, করবে না কেউ সময় ফেল, চললে ঢাকায় মেট্রো রেল। চলো চলো। সুতরাং মেট্রো রেল এলে যানজট পেছনে ফেলে এগিয়ে যাব আমরা। এবারে এই এগিয়ে চলার গান লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, আর এই গানটির চিত্রায়নে অংশগ্রহণ করেছেন ডিএমটিসিএল এ কর্মরত কজন স্থপতি ও প্রকৌশলী, আর গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন।
দর্শক মণ্ডলী, অচিরেই শুরু হবে আমাদের এই স্বপ্নের মেট্রো রেলের শুভযাত্রা। আর এই মেট্রো রেল চালু হলেই নগর জীবনে ফিরে আসবে গতি, জীবন হয়ে উঠবে গতিময়, নিরসন হবে যানজটের, পরিবেশ হবে দূষণমুক্ত। তাই এই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলবো, যানজট সংকট নগরীতে ক্রমে ক্রমে হবে শেষ, আমরা সকলে মিলে গড়ব জীবনজয়ী পরিবেশ। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। সবশেষে সবার প্রতি একটি অনুরোধ, আপনি এবং আপনার পরিবারের সুস্থতার জন্যেই স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিয়মিত মাস্ক পরুন, নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন। খোদা হাফেজ।